সালেজুর চৌধুরী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 সকালের সংবাদে। আরও এক সপ্তাহ বাড়ল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলাচলের বিধিনিষেধ। তবে নতুন নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে আজ থেকে চলাচল করছে সব ধরনের গণপরিবহন। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সড়ক, নৌ ও রেল চলাচল বিষয়ে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে স্ব মন্ত্রণালয়। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা এ বিষয়ে কঠোর নজরদারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রীরা। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। তাই চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। রোববার এ বিষয়ে জারি হয়েছে নতুন প্রজ্ঞাপন, যেখানে অন্যান্য বিধিনিষেধ অপরিবর্তিত রেখে পরিস্থিতি বিবেচনায় সব ধরনের গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রী নিতে হবে ধারণ ক্ষমতার অর্ধেক, মানতে হবে স্বাস্থ্যবিধি। সড়ক পরিবহনে সেতুমন্ত্রী বলছেন, বিদ্যমান পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের কথা ভেবেই গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সমন্বিত ভাড়ায় অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে এই শর্তগুলো পালনের শর্তে এই শর্তগুলো পালন করার বিধান রেখে আমরা আগামীকাল থেকে দূরপাল্লার আন্তঃজেলা বাস সার্ভিসও আমরা চালু করার ব্যাপারে সরকারের নির্দেশনা আসছে। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং রেলমন্ত্রীও। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে নজরদারি করা হবে বলে জানান তারা। একটা সিট খালি রেখে, যেটা আমাদের নির্দেশনা দিয়েছে, আর স্যানিটাইজার করা হবে। আমাদের মাস্ক ছাড়া কোনো প্যাসেঞ্জার ট্রেনে উঠতে পারবে না। আর টিকিট যেটা আমরা বিক্রি করব, এই আন্তনগর যে ট্রেনগুলো, এগুলোর টিকিট আমরা বিক্রি করবো অনলাইনে। নির্দেশনাগুলো যথাযথভাবে মানা হয়, কারণ যে দুর্ভোগের কথা বলা হচ্ছে, যে ব্যবসায়িক ক্ষতির কথাটা বলা হচ্ছে, লঞ্চ মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই অর্থনৈতিক ক্ষতিটা শুধু ব্যক্তি না, গোষ্ঠী না, এটা কিন্তু দেশেরও অর্থনৈতিক ক্ষতিটা হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মানতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের আহ্বান জানান মন্ত্রীরা। সংক্রমণ বাড়লে যে কোনো সময় সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই সপ্তাহের শেষ নাগাদ ফুরিয়ে যাচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার মজুদ। ভিন্ন ধরনের 2 ডোজ নিয়েও কোনো সিদ্ধান্ত শীঘ্রই হচ্ছে না। টিকার একটি মাত্র উৎসের উপর নির্ভরতার কারণে ভ্যাকসিন ডিপ্লোমেসিতে বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টার। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে, প্রয়োগকৃত ভ্যাকসিন শতকরা 98% পর্যন্ত রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করেছে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে টিকাপ্রাপ্ত বিশ্বের 12টি রাষ্ট্রের তালিকায় ছিল বাংলাদেশ। তবে সিরাম থেকে 1,02 লাখ ডোজ টিকা পাওয়ার পর আর কোনো টিকা পাওয়া যায়নি ওই উৎস থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, চলতি সপ্তাহের শেষ নাগাদ শেষ হচ্ছে টিকার মজুদ। ফলে নতুন করে টিকা না পাওয়ায় হিসেব অনুযায়ী প্রথম ডোজে টিকাপ্রাপ্ত প্রায় 14 লাখ মানুষের টিকা এখন অনিশ্চিত। এই সপ্তাহের পরে আমাদের টিকার মজুদ একেবারেই ফুরিয়ে যাবে, ক্ষেত্র বিশেষে 2-1টি ব্যতিক্রম ছাড়া। তো আমরা অপেক্ষায় থাকবো, ধৈর্য ধারণ করব পরবর্তী চালানের টিকা না আসা পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা বলছেন, টিকার মজুদ শেষ হওয়ার আগেই নতুন উৎস খুঁজে না পাওয়ায় ও মাত্র একটি উৎসের উপর নির্ভরতার কারণে ভ্যাকসিন ডিপ্লোমেসিতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ভ্যাকসিন কূটনীতিতে বাংলাদেশ তেমন সফল হতে পারে। আমাদের আশেপাশের দেশের, ইভেন আমাদের শ্রীলঙ্কা এবং নেপালও সিঙ্গেল সোর্স থেকে ভ্যাকসিন না নিয়ে অন্য সোর্স থেকেও তারা ভ্যাকসিন নিয়ে। দেশের 70 থেকে 80% মানুষকে ভ্যাকসিনেট করতে হলে এখন আর একাধিক উৎসের সন্ধান না করে টিকা উৎপাদনে মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোনো একটি উৎস কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে অন্য উৎসগুলো দিয়ে জনগণকে টিকা দেওয়া যাবে। মূলত এই কাজটি করতে না পারার হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসামর্থ্যের পরিচয়। তবে এত সংকটের মাঝেও আসার কথা বলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তাদের গবেষণায় উঠে এসেছে, টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে 98% পর্যন্ত তৈরি হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। 2 ডোজ নেওয়ার পরে 21 দিন পরে আমাদের একটা স্টাডি হয়েছে আমার এই বিশ্ববিদ্যালয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 98% যারা ভ্যাকসিন দিয়েছে তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে।
এর আগে আইইডিসিআর ও আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে প্রথম ডোজ প্রাপ্ত ব্যক্তির করোনায় আক্রান্তের ইতিহাস থাকলে তাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে 4 গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন 12,376 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তারও জানানো হয় 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 1,354 জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত 7,89,080 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 899 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,30,697 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,205টি। নমুনা পরীক্ষায় একদিনে শনাক্তের হার 8.90%, সুস্থতার হার 92.60% এবং মৃত্যুর হার 1.57%। করোনা থেকে পুরোপুরি সেরে ওঠার পরও অনেকেই মারা যাচ্ছেন। চিকিৎসকরা বলছেন পোস্ট কোভিড সিনড্রোমের ফলে এই ধরনের মৃত্যু হচ্ছে। কারো হঠাৎ স্ট্রোক হচ্ছে, কারো ফুসফুস ও কিডনির সমস্যা হচ্ছে আরও জটিল। করোনা থেকে সেরে ওঠার পরও সব ধরনের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম 2020 সালের 13 জুন স্ট্রোক করে মারা যান। মৃত্যুর সময় তিনি করোনা মুক্ত ছিলেন, তবে তার আগে ছিলেন করোনায় আক্রান্ত। চিকিৎসকরা বলছেন করোনা নেগেটিভ হলেও করোনার ধকলেই তার স্ট্রোক হয়। তিনি কিন্তু করোনা নেগেটিভ হয়ে গেলেন, কিন্তু তার স্ট্রোক হলো, স্ট্রোক হয়ে আলটিমেটলি কিন্তু রোগী মারা গেল। কেবল মোহাম্মদ নাসিমই নন, করোনা থেকে সেরে ওঠার পরও মারা গেছেন এমন রোগীর সংখ্যা দেশে অনেক। দেশে 7,30,000-এর বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে অনেকেই ভুগছেন করোনা পরবর্তী সমস্যায়। যাদের আগে থেকেই ফুসফুস, হার্ট, কিডনির সমস্যা ছিল তাদের সমস্যাই বেশি হয়েছে। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন তারাও ভুক্তভোগী। প্রথম থেকেই অ্যান্টিফাইব্রোটিক ড্রাগ যদি ইউজ না করি, ফাইব্রোসিস হয়ে আস্তে আস্তে ফুসফুসগুলো অচল হয়ে যাবে। ফুসফুস অচল হয়ে কিন্তু রোগীর মৃত্যু হতে পারে। পালমোনারি এম্বোলিজম, সিরিয়াস হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোক, এগুলোতে সাধারণত রোগী কিছু কিছু মারা যেতে পারে আর কি। একটা বয়স্ক মানুষ এবং এই বিভিন্ন রোগে যারা ভোগেন, যেমন ডায়াবেটিস আগেরই আছে, উচ্চ রক্তচাপ আছে, হার্টের রোগ আছে, কিডনির রোগ, লিভারের রোগ, স্ট্রোকের আগের রোগী বা ক্যান্সারের রোগী, আমরা মেডিকেল টার্মে বলি কোমরবিডিটি। করোনা পরবর্তী সময়ে অনেকেই দীর্ঘদিন ধরে ভুগছেন শ্বাসকষ্টে। পেটের ব্যথা, অনেক কিছু ভুলে যাওয়া, বিষণ্ণতা সহ বিভিন্ন সমস্যাকেই অনেকে শুরুতে আমলে নেননি, কিন্তু ধীরে ধীরে এগুলো হয়ে উঠতে পারে গুরুতর, বলছেন চিকিৎসকরা। জয়েন্ট পেইন অনেকের, গিরায় গিরায় ব্যথা করে, মাসল পেইন হয়, আমরা বলি আর্থ্রালজিয়া, মায়ালজিয়া বা আর্থ্রাইটিস, মাথা ব্যথা করতে পারে। পেটের ট্রাবল অনেকেরই হয়, অ্যাসিডিটি হয়, গ্যাস হয়, মাঝে মাঝে পাতলা পায়খানা হয়। কিছু কিছু রোগীর পায়ে আমরা লিভারের পশা, এনজাইম গুলো এইচজিপিটি, এগুলো হয় পাওয়া যায়। কিডনির একটু প্রবলেম পাওয়া যায়, নার্ভের সমস্যা হয়, এমনকি ব্লাডেরও কিছু কিছু সমস্যা হয়। অর্থাৎ কোভিড এমন একটা রোগ যেমন কোনো সমস্যা নাই যে এটা না করে। ওইখানে জুনিয়র ডাক্তার দিয়ে করানো হচ্ছে। আমি মনে করি এক্সপার্ট ডক্টরকে সেই পোস্ট কোভিড ফলো আপ ক্লিনিকে রাখতে হবে। তাই করোনা থেকে সুস্থ হলেই নিশ্চিন্ত হওয়া যাবে না বলে মত বিশেষজ্ঞদের। আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, খাওয়া দাওয়া, জীবন আচরণের বিষয়েও আরও বেশি মনোযোগী হতে হবে। প্রয়োজনে পরামর্শ নিতে হবে চিকিৎসকদের। এ ধরনের রোগীর সংখ্যা দিন দিন আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা। তাই সরকারকেও প্রস্তুত থাকার পরামর্শ তাদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর সহযোগিতায় চুরি যাওয়া গাড়ি নম্বর পরিবর্তন করত সংঘবদ্ধ চোর চক্র। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এমনই একটি গাড়ি চোর চক্রের দলনেতা সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। উদ্ধার করেছে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ মোট 14টি যান। নাইম আল জিকর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মিরাজ শেখ মোটরসাইকেল রাইড শেয়ারিং করে পরিবার চালান তিনি। চলতি মাসের 12 তারিখ ইফতারের ঠিক আগ মুহূর্তে গুলিস্তান থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত যাতায়াতের জন্য একজন যাত্রী নেন। এরপরই পানি খাইয়ে তাকে নেশাগ্রস্ত করে চক্রটি তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। মোটরসাইকেল পেতে মামলা করেন থানায়। পানি খাওয়াইছে, সে পানি খাওয়ার পরে আমি আসলে হৃদায়ত জ্ঞান হারাই ফেলি। হারানোর পরে আমার বাইকে চাবি নিয়ে যায়, চাবি নিয়ে আমার একটু ঘুরাই ফেরায়, তারপর কিছুক্ষণ পরে দেখে যে আমার বাইকটা নাই আর কি।
মিরাজের মতো প্রাইভেট যান হারানো বেশ কিছু মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। এ সময় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি চুরির মূল হোতা রফিকুল ইসলাম সহ 6 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 2টি প্রাইভেট কার, 8টি মোটরসাইকেল ও 4টি সিএনজি। পুলিশ বলছে এসব চোরাই বাহনের মধ্যে মোটরসাইকেল গোপালগঞ্জ ও ফরিদপুরে, নারায়ণগঞ্জে সিএনজি এবং প্রাইভেট কার পাঠানো হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে। আর বিআরটি এর কর্মকর্তাদের যোগসাজশে চেজিস নম্বর 5 করিয়ে আসল কাগজ সহ একই নম্বরের ভিন্ন গাড়িও রাস্তায় নামাতো চক্রটি। এরা ওই বিআরটি এর থেকে ইনফরমেশন গুলো নেয়, এই নাম্বারের এগেইনস্টে কোন সিএনজিটা চলে। আপনি যখন সার্চ দিবেন তখন দেখবেন যে সবকিছু ঠিক আছে, এবং কাগজটাও তারা বিআরটি এর কর্মকর্তা, বললাম যে কিছু জড়িত আছে, ওই বিআরটি এর কর্মকর্তা ওদের সাথে যোগসাজশে কাগজটা বের করে ফেলে। এই ঘটনায় জড়িত বিআরটি এর কর্মকর্তাদের নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এ ধরনের অপকর্মের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি এরই মধ্যে নিম্নচাপের রূপ নিয়েছে। আজ ঘূর্ণিঝড় যশে রূপ নিলে এর তীব্রতা সুপার সাইক্লোন আম্পানের মতো হতে পারে। ঘূর্ণিঝড় যশ নিয়ে এমন শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ সময় ঘূর্ণিঝড়টি আগামী বুধবার বিকেল নাগাদ উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের খুলনা, সুন্দরবন হয়ে দক্ষিণাঞ্চলে আঘাত হানার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। সারা দেশে অস্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা। তীব্র দাবদাহের কারণ ব্যাখ্যা দিয়ে শনিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটির অবস্থান নিয়ে নিয়মিত ব্রিফিং করেন আবহাওয়া অফিস। লাস্ট যদি আপনি 10 বছর দেখেন, মানে একটা বিশাল ধরনের এক ধরনের চেঞ্জ রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে গরমের সময় অতি গরম পড়ছে, আবার দেখা যাচ্ছে যে বর্ষাকালে যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় দেখা যাচ্ছে টেম্পারেচার অনেক হট। শুধু তাই না, গত বছর দেখা যাচ্ছে পুরো বর্ষাকালে তাপমাত্রা বেশি ছিল। লঘুচাপটি শনিবার সন্ধ্যা নাগাদ নিম্নচাপে রূপ নিতে পারে, আর বুধবার নাগাদ তা ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর প্রভাব তীব্র থেকে অতি তীব্রতায় বেড়ে সুপার সাইক্লোন আম্পানের মতো শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। বিহেভিয়ার অনেকটা আমফানের মতোই। আমফান যে এলাকাতে গেছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, এবারও দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলটাই বেশি গেছে সে টার্গেট করেছে, এবং তার পাশে আমাদের সুন্দরবন, বিশেষ করে খুলনা এই রিজনও কিছুটা ঝুঁকির ভিতরে থাকবে। ঘূর্ণিঝড়টি বুধবার বিকেল নাগাদ উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। ঝড় মোকাবেলায় দেশের উপকূলের জেলাগুলোতে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গরমের চলে আর আমরা থাকতে পারতেছি না, সিরিয়াস গরম, সহ্য করা যাচ্ছে না। তো গরম, হেভি গরম, এত গরম তো দেয়নি কোনোদিন। এদিকে সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এবং মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় চলে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। 9 দিন ধরে নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মরদেহ অজ্ঞাতনামা হিসেবে ঢাকা মেডিকেলে পাওয়া গেছে। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাফিজুরের লাশ শনাক্ত করেছে তার পরিবার ও তার স্বজনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AKM গোলাম রব্বানী বলেন, নিখোঁজ শিক্ষার্থী হাফিজের লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাওয়া গেছে। লাশটি তার বড় ভাই ও বন্ধুরা শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে মনে করছে পুলিশ। এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলে জানান তারা। গত 15 মে রাতে শহীদ মিনারের সামনে হাফিজুরকে পড়ে থাকতে দেখে সেখানকার লোকজন। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন এবং ঢাকা মেডিকেলের মর্গে লাশটি অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়। সে নিজেই নিজের গলা পোঁছ দিয়েছে, এটা নিশ্চিত হয় আমরা একটা এই ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করি এবং লাশটি পরের দিন ময়নাতদন্ত সম্পন্ন করি। এবং আমাদের পক্ষ থেকে যেহেতু আমরা কোনো লাশ শনাক্ত করতে পারি নাই, সেই কারণে আমরা আমাদের অফিসার বাদী হয়ে এই সংক্রান্তে থানা একটি অপমৃত্যু মামলা হয়। ঘটনাটি কি ঘটেছে, আইন প্রক্রিয়া সংস্থাকে আমি এই বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত খতিয়ে বের করে এই ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই পরিবারের পক্ষ থেকে কসবা থানায় একটি ডায়েরি করা হয়েছে।
করোনায় দীর্ঘ লকডাউনের ক্ষতি পুষিয়ে উঠতে যখন কর্মস্থলে ফিরছেন সৌদি প্রবাসীরা, তখন হোম কোয়ারেন্টাইনের বাড়তি টাকা তাদের অসহায়ত্ব বাড়িয়ে তুলেছে। অনেকেই তথ্য না জেনে বিমানবন্দরে গিয়েই পড়ছেন বিপাকে। তবুও ভিসা বাঁচাতে ধার দেনা করে হলেও পাড়ি জমাচ্ছেন শ্রমজীবী এই সৌদি প্রবাসীরা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে বর্তমানে অন্তত 30 লাখেরও বেশি শ্রমিক রয়েছে। আর তাই করোনার এই সময়েও বিমানবন্দরে লেগে থাকে সৌদি প্রবাসীদের দীর্ঘ লাইন। কিন্তু এবারকার অপেক্ষা যেমন ভোগান্তির, ঠিক তেমনই অর্থকষ্টেরও। সম্প্রতি বাংলাদেশিদের জন্য নির্ধারিত হোটেলে নিজস্ব খরচে 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। কিন্তু সেই তথ্য জানেন না অনেকেই। ফ্লাইটের কয়েক ঘন্টা আগে খবর পেয়ে এই টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে শ্রমজীবী এসব মানুষের। তার হোটেল বুকিং হয় নাই, এয়ারপোর্টের ভিতর থেকে হোটেল বুকিং দেওয়ার জন্য আসছি। সোনারগাঁও হোটেলে কমসে কম 5 দিন 6 দিন গেছি, বলে যে আজ না কাল। 8টা থেকে এখনো দাঁড়ানো, আমাদেরকে কোনো খবর দিচ্ছে না। অনেকেই জানান কর্মস্থল থেকে হোটেল বুকিং করে দিলেও বিমানবন্দরে এসে পুনরায় নির্ধারিত হোটেলের জন্য গুনতে হচ্ছে বাড়তি 50 থেকে 60 হাজার টাকা। এছাড়া নির্ধারিত দিনে হোটেল বুকিং করতে না পারায় টিকিট বাতিল করতে হচ্ছে কারো কারো, সেখানেও বাড়ছে খরচ। এখন আমরা কয়েকজনের থেকে হাতে ধরে ভাঙা ধরে আমরা টাকা লো, এখন এয়ারপোর্টে আইতে হয়েছে। এটা যদি আগে হয়তো আমরা তো প্রিপারেশন নিতাম। যার ডাবল ডোজ ভ্যাকসিন থাকবে তাদের এইগুলি হোটেল লাগবে না, 3 ডেজে সে যেতে ট্রাভেল করতে পারবে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলছেন, এক্ষেত্রে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সমন্বয়হীনতা রয়েছে। বিভিন্ন সংস্থা, তারপরে প্রবাসী কল্যাণের মাধ্যমে এবং এয়ারলাইন্সগুলোর সাথে সমন্বয় করে যে এগুলোকে, কারণ একটা ডিসিশন তার একদিনে নিয়ে নেয়নি, তার একটা অ্যান্টিসিপেট করে কয়েকদিন আগের থেকেই তাদেরকে জানানো উচিত ছিল। জানান, করোনার কারণে 38টি দেশের সাথে বাংলাদেশের বিমান চলাচলে যে বিধিনিষেধ তা এখনো বলবৎ রয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিটুমিন আমদানির নামে অর্থ পাচারের ফাঁদ। অনুসন্ধানী তথ্য বলছে, গত 10 বছরে বিটুমিন আমদানির আড়ালে পাচার হয়েছে প্রায় 14,000 কোটি টাকা। বিটুমিন আমদানির পরিমাণ, এর গুণগত মান এবং আন্তর্জাতিক বাজার দর বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। যোগাযোগ বিশ্লেষকরা বলছেন, আমদানি ঘোষণা উন্নত মানের 60-70 গ্রেডের ঘোষণা থাকলেও পরীক্ষায় দেখা গেছে সেগুলো নিম্নমানের আলকাতরা সমতুল্য। বেশি দামের পণ্য ঘোষণা দিয়ে এই কৌশলে আনা হচ্ছে কম দামের পণ্য, আর এই সুযোগেই ওভার ইনভয়েসিং এর মাধ্যমে প্রতি বছর পাচার হচ্ছে কমপক্ষে 1000 কোটি টাকা, এমন অভিমত অর্থনীতিবিদদের। অর্থ পাচার বন্ধে অবশ্যই আমদানিকারকদের জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। বিটুমিন আমদানির আড়ালে কিভাবে মানি লন্ডারিং হচ্ছে সেটা বুঝতে হলে আগে জানা দরকার কি আমদানির কথা বলে কি ধরনের বিটুমিন আমদানি করা হচ্ছে, আর তার মানি বা কেমন। বর্তমান প্রেক্ষাপটে 60 থেকে 70 গ্রেড হলো সরকার কর্তৃক নির্ধারিত আদর্শ বিটুমিন। আমদানি ঘোষণায় বলা হচ্ছে বিটুমিন আসছে 60 থেকে 70 গ্রেডের, কিন্তু আসলে কি? এই পরীক্ষার ফলাফলে সেটা পরিষ্কার। আমদানি করা এই বিটুমিনের গ্রেড ল্যাবরেটরি পরীক্ষায় পাওয়া যায় 102, যেটাকে বিশেষজ্ঞরা আলকাতরা বলছেন। বিটুমিনের একটি ড্রামে বিটুমিনাস উপাদান থাকার কথা কমপক্ষে 99%, কিন্তু আমদানি করা বিটুমিনে আছে মাত্র 92%। মূলত আমদানি ঘোষণার সাথে দেশে আসা এসব বিটুমিনের মিল নেই। 60-70 আসার কথা, কিন্তু দেখা যায় যে প্রায় এটা 100 গ্রেডের দিকে চলে যায়। কিন্তু ইম্পোর্টেড শুধু সফটওয়্যার না, এর মধ্যে বিটুমিন কন্টেন্টটাও কিন্তু একটু কম। একটু নজরদারির অভাবে এই ধরনের সস্তার বিটুমিন দিয়ে আমাদেরকে 3 অবস্থা করে ফেলছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে 3,19,661 টন বিটুমিন আমদানি করেছে 42টি প্রতিষ্ঠান, যার মূল্য দেখানো হয়েছে প্রায় 1,110 কোটি টাকা। অনুসন্ধান ও বিশেষজ্ঞদের মতামত বলছে, 60 থেকে 70 গ্রেডের বিটুমিনের ঘোষণায় অনেক ক্ষেত্রে আসছে 80 থেকে 100 গ্রেডের বিটুমিন। আন্তর্জাতিক বাজার দর যাচাই করে দেখা গেছে 80 থেকে 100 গ্রেডের বিটুমিনের বাজার মূল্য 150 থেকে 180 ডলারের মধ্যে ওঠানামা করে। প্রতি টন বিটুমিনের বিপরীতে বিদেশে পাঠানো হয় বাড়তি 34,000 টাকা। ফলে বিটুমিনের প্রকৃত মূল্যের বাইরে বাড়তি প্রায় 1,087 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে বলে ধারণা সংশ্লিষ্টদের।
10 বছরে যার পরিমাণ প্রায় 14,000 কোটি টাকা। $200 দেখানো হলো, আসলে 100 টাকা দিয়ে আমি কিনে আনলাম, 100 টাকা আমার ওইখানে বিদেশে পাচার হলো। এইটা ওভার ইনভয়েসিং এর মাধ্যমে ইম্পোর্টের সময় হয়, কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যে বিটুমিনের কোয়ালিটিটা চেক করা। সেখানে বিটুমিনের কোয়ালিটি খুব খারাপ। এই কোয়ালিটির বিটুমিন বাংলাদেশে ব্যবহার করা হয়, পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু অ্যালাউই করবে। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য মতে 2019-20 অর্থ বছরে আমদানি করা বিটুমিনের পরিমাণ ছিল 3,80,275 টন। সংশ্লিষ্টরা বলছেন, গ্রেড ভেদে মূল্য অনেক রকম হলেও সব মানের বিটুমিনের ডিউটি একই। এই সুযোগ কাজে লাগিয়ে অল্প দামে নিম্নমানের বিটুমিন এনে উন্নত মানের বিটুমিন উল্লেখ করা হয়। বিদেশে টাকাও পাঠানো হয় উন্নত মানের দর অনুযায়ী। বাংলাদেশ দেশ হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একজন ব্যক্তি লাভবান হচ্ছে নির্দিষ্ট একটা গোষ্ঠী, এবং তারা এই টাকা বিদেশে পাচার করে তারা ওখানে তাদের বিলাস বহুল বাড়িঘর তৈরি করতেছে সেই দেশে। কেন্দ্রীয় ব্যাংক যদি সে ব্যাপারে তাদের মুখ্য ভূমিকা পালন করে, তাহলে কিন্তু এই বিশাল পরিমাণ টাকা বাংলাদেশে সেভিংস হওয়া সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি করা নিম্নমানের বিটুমিন ব্যবহারে ত্রিমুখী ক্ষতি হচ্ছে। একদিকে বৈদেশিক মুদ্রার অপচয়, অন্যদিকে মানি লন্ডারিং আর 6 মাসের নতুন রাস্তার বেহাল দশা ও জনভোগান্তি। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকালের সংবাদে একটা বিরতি নিচ্ছে। নিউজ 24 সকালের সংবাদে আরও একবার স্বাগত। আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, ঢাকার সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গেল বছরের 24 মে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 1996 থেকে 2001 মেয়াদে ধানমন্ডি মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী সহ সভাপতির দায়িত্ব পালন করেন। সাবেক সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার মোহাম্মদপুরে মিলাদ দোয়া সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলহাজ মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিক্রমপুরের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া মকবুল হোসেন 6 দফা 69-এর গণ আন্দোলন থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে ঝাঁপিয়ে পড়েন 71-এর মুক্তিযুদ্ধেও। রাজনীতিতে ত্যাগী এই নেতা মোহাম্মদপুরের সংসদ সদস্য হয়ে গড়েছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। সমৃতা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন মকবুল হোসেন। তিনি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিরও উদ্যোক্তা। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মকবুল হোসেন। এছাড়া তার মালিকানাধীন রয়েছে এমিকো ল্যাবরেটরিজ ও পান্না টেক্সটাইল, মোনা ফিন্যান্সও। আন্তর্জাতিক বাজারে সিমেন্ট তৈরির কাঁচামাল ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন দেশের সিমেন্ট খাত সংশ্লিষ্টরা। এতে দেশের বাজারে দাম বৃদ্ধির সংখ্যাও দেখা দিয়েছে। উৎপাদকদের দাবি দ্বৈত কর প্রত্যাহার করে আমদানি শুল্ক অর্ধেক করার। এদিকে সিমেন্টের বাড়তি দামের প্রভাবে আবাসন খাতেও পড়ার শঙ্কা করছেন রিহাব সভাপতি সুলতান আহমেদ। জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর শুরুর দিকে ব্যাহত হয় নির্মাণ কাজ, তবে পরিস্থিতির উন্নতির সাথে সাথে নির্মাণ কাজ বাড়তে থাকে। তাতে বিশ্বব্যাপী চাহিদা বেড়েছে সিমেন্টের। অন্যদিকে কাঁচামাল সংকটের অজুহাতে ধাপে ধাপে বেড়েছে প্রধান উপকরণ ক্লিংকার সহ অন্যান্য উপকরণের দাম। পাল্লা দিয়ে বেড়েছে আমদানি খরচ ও জাহাজ ভাড়াও। দেশে বর্তমানে 37টির মতো সিমেন্ট উৎপাদক রয়েছে, যে খাতে কাজ করে প্রায় লক্ষাধিক জনবল। বিনিয়োগ রয়েছে প্রায় 42,000 কোটি টাকা। প্রতি বছর দেশের অভ্যন্তরের প্রায় 4 কোটি টন চাহিদা মিটিয়েও দেশের বাইরে রপ্তানি হচ্ছে বাংলাদেশের সিমেন্ট। এবছরের শুরুতে পরপর 2বার ফ্রেট কস্ট বৃদ্ধি পেয়েছে। রিসেন্টলি আরও $3 পার টন ফ্রেট কস্ট বৃদ্ধি পেয়েছে। সিমেন্টের দাম বৃদ্ধি করা ছাড়া উৎপাদকের আর কোনো বিকল্প নাই। বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন BCMA দাবি করছে সিমেন্টের দাম স্থির রাখতে আমদানি শুল্ক 500 টাকা থেকে 250 টাকায় নামিয়ে আনার পাশাপাশি আসছে বাজেটে দ্বৈত কর সমন্বয়েরও দাবি তাদের। বাজেটে আমাদের জোর দাবি কাঁচামালের উপর যেই 500 টাকা তথা প্রায় 12.5% ডিউটি বা কাস্টম ডিউটি ধার্য করা হয়েছে,
সেটাকে 200 টাকা অথবা 5% করার জন্য জোরালো দাবি। বিভিন্ন ফরম্যাটে যে ট্যাক্স বার্ডেন, এই সেক্টরটা অত্যন্ত জর্জরিত। করোনার চাপ কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের আবাসন খাত। এই খাতের সংগঠন রিহ্যাব সভাপতি বলছেন, নির্মাণের সবচেয়ে প্রয়োজনীয় সিমেন্টের দাম স্থির রাখার বিকল্প নেই। এইভাবে যদি নির্মাণ সামগ্রীর দাম বাড়ে তাহলে আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। চেষ্টা করছি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে অ্যাপার্টমেন্ট ডেলিভারি করার, যেটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে। দেশের চাহিদা মিটিয়ে প্রায় 15 বছর ধরে রপ্তানিও হচ্ছে সিমেন্ট, যা ধরে রাখতে আগামী বাজেটে উদ্যোগ চান এই খাতের ব্যবসায়ীরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। এসএমই উদ্যোক্তাদের জন্য ঋণ প্রবাহ এবং এসএমই খাতের দক্ষতা উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রোববার এক ওয়েবিনারে তিনি কথা বলেন। এসএমই ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন অফ ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশ এএফডির উদ্যোগে যৌথভাবে আয়োজন করা হয় সিএমএসএমই এবং অনানুষ্ঠানিক খাতের চ্যালেঞ্জ নিয়ে প্রাক বাজেট ওয়েবিনার। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে মূল প্রবন্ধে গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের আসছে বাজেটে বিশেষ প্রণোদনা সহায়তা দেওয়া প্রয়োজন। কেননা দেশের বেশিরভাগ সিএমএসএমই উদ্যোক্তা করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের সুফল পাননি। যশোরে জমে উঠেছে মৌসুমি ফল লিচুর বাজার। দাম কিছুটা বেশি হলেও কমতে নেই ক্রেতার। বৈরী আবহাওয়ার কারণে এবছর ফলন কম হলেও বাজার দর চড়া থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন লিচু চাষিরা। যশোর থেকে রিপন হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোর সদর ও বাঘারপাড়া লিচু চাষের জন্য বিখ্যাত। এ অঞ্চলের দরাজহাট, বাহারপুর, চৌগাছা সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে লিচু চাষ করছেন এ অঞ্চলের কৃষকরা। কৃষকরা জানান, প্রতি বছর এখানে আশানুরূপ লিচুর উৎপাদন হলেও বৈরী আবহাওয়ার কারণে এবছর ফলন কম হয়েছে। তবে বাজার দর ভালো থাকায় লাভের মুখ দেখছেন তারা। যেভাবে আমাদের চাহিদা সেই মোতাবেক আমাদের ফলন হয়নি। মালের বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এখানকার লিচুর মান ভালো হওয়ায় পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। তবে লিচুর দর বেশি থাকায় লোকসান গুনতে হচ্ছে, এমন অভিযোগ ব্যবসায়ীদের। যশোরে এই বছর লিচু সংকেট কম হয়েছে। কমের কারণে যশোরে বাজার দাম বেশি। সকাল 6টার সময় আইছি ভাই, মাল পাই নেই। মালের দাম বেশি, যেটা ডাক ধরছি সেটা হয়ে যাচ্ছে, এখন দাম বেশি। যশোরে পাইকারি বাজারে মান ভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার বসে করোনা পরিস্থিতির খবর। যুক্তরাষ্ট্র ব্রাজিলের তৃতীয় দেশ হিসেবে কোভিডে মৃত্যুর সংখ্যা 3 লক্ষ পার করল ভারত। সংক্রমণ শনাক্তে ভারতের অবস্থান বিশ্বের দ্বিতীয়। করোনার পাশাপাশি ভারতে প্রকট আকার ধারণ করেছে ব্ল্যাক ফাঙ্গাস। রাজস্থানের পর এবার উত্তরাখণ্ড সরকারেও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করল। এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে একই দিনে আক্রান্ত হয়েছেন 4,67,000 আর প্রাণহানি হয়েছে 9,400 জনের। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 16,75,00,000 মানুষ আর মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 34,77,000। তবে করোনায় বিশ্বজুড়ে কমপক্ষে 60 থেকে 80 লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতালির উত্তর লেক মাজুরের কাছে পাহাড়ি এলাকায় একটি কেবল কার ছিঁড়ে পড়ে অন্তত 14 জন নিহত এবং আরও 3 জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতালির উত্তরাঞ্চলের পিয়েডমন্ট অঞ্চলের রিসোর্ট শহর স্টেসায় এই দুর্ঘটনা ঘটে। কেবল কারটি লেক ম্যাগুয়ার থেকে পার্শ্ববর্তী আল্পসের একটি পর্বতে যাত্রী আহরণ করত। পাড়ের ওপরে স্টেশনে পৌঁছানোর 300 মিটার আগে দড়ি ছিঁড়ে কেবল কারটি নিচে পড়ে যায়। অনেক উঁচু থেকে পড়ার কারণে গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ান এয়ারের একটি বিমানকে মাঝপথে কৌশলে মিনস্কে নামতে বাধ্য করে একজন সাংবাদিককে গ্রেফতার করেছে বেলারুশ। দেশটির সরকার বিরোধীদের দাবি, ভিন্ন মতাবলম্বী ওই সাংবাদিককে গ্রেফতার করতেই মিনস্কে ওই বিমানকে নামতে বাধ্য করা হয়েছে। তবে বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, বোমা আতঙ্কের কারণে উড়োজাহাজটির গতিপথ ঘুরিয়ে সেটিকে মিনস্কে জরুরি অবতরণ করা হয়েছে, যদিও কোনো বোমা তাতে পাওয়া যায়নি। গ্রিসের এথেন্স থেকে রোববার লিথুয়ানিয়াগামী রাজধানীর ভিলনিয়াসে যাচ্ছিল বিমানটি। তবে লিথুয়ানিয়া সীমান্তে পৌঁছার আগে দিয়েই ফ্লাইটটিকে পূর্ব দিকে ঘুরিয়ে বেলারুশের রাজধানী মিনস্কে নিয়ে আসা হয়। ফ্লাইটটিতে 171 জন যাত্রী ছিল। লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী পাসপোর্ট নম্বরবিহীন প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিজ দেশে প্রত্যাবর্তনের বিশেষ সুযোগ দিয়েছে দেশটির জেনারেল সিকিউরিটি। আগামী জুন মাসের 20 থেকে 25 তারিখ পর্যন্ত পাসপোর্ট নম্বরবিহীন প্রবাসী বাংলাদেশিরা 6,50,000 লিরা জমা এবং 4 কপি ছবি, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে নাম নিবন্ধন করতে পারবেন। বাবু স্যার জানাচ্ছেন বিস্তারিত। এবার দেশে ফেরার সুযোগ পেতে যাচ্ছে পাসপোর্টের নম্বরবিহীন লেবানন প্রবাসীরা। বাংলাদেশ দূতাবাসের বিশেষ সহযোগিতায় এই সুযোগ পেতে যাচ্ছে প্রবাসীরা। এতে করে পাসপোর্ট সমস্যায় দীর্ঘ বছর ধরে লেবাননে আটকে পড়া প্রবাসীরা দেশে ফিরতে পারবেন। শুক্রবার বাংলাদেশ দূতাবাস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী জুন মাসের 20 থেকে 25 তারিখ পর্যন্ত পাসপোর্ট নম্বরবিহীন প্রবাসী বাংলাদেশিরা 6,50,000 লিরা জমা এবং তাদের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে নাম নিবন্ধন করতে পারবেন। রাফিক হারেরি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আল আনসার স্টেডিয়ামে এই 6 দিন সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত নাম নিবন্ধন চলবে। লেবাননের জেনারেল সিকিউরিটি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে আবেদনকারী পাসপোর্ট নম্বরবিহীন প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানো হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো নিউজ 24 স্পোর্টস। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 33 রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। বাংলাদেশের দেয়া 258 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 224 রানে গুটিয়ে গেছে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে মিরাজ 4টি ও মুস্তাফিজ নিয়েছেন 3 উইকেট। টাইগারদের জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। মিরপুর হোম অফ ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই লিটনের উইকেট হারায় বাংলাদেশ। আইপিএল খেলে দেশে ফেরা সাকিব আল হাসান হাঁটেন লিটনের দেখানো পথেই। মাত্র 15 রান করে রীতিমতো নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন দেশ সেরাই অলরাউন্ডার। উইকেটের এক প্রান্ত আগলে অর্ধশতক তুলে নেন ধীরগতিতে ব্যাট করতে থাকা তামিম। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে 52 রান। চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে খাদের কিনারা থেকে তুলে আনেন মুশফিক ও মাহমুদুল্লাহ। পঞ্চম উইকেটে 109 রানের জুটি করেন তারা। মুশফিক 84 ও মাহমুদুল্লাহ ফেরেন 54 রান করে। আর আফিফ 22 বলে 27 রান করলে নির্ধারিত ওভারে টাইগারদের স্কোর দাঁড়ায় 6 উইকেটে 257 রান। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 30 রানে গুণতিলাকার উইকেট হারায় শ্রীলঙ্কা। 24 রান করে মুস্তাফিজের শিকারে পরিণত হন কুশল মেন্ডিস। আর নিসাকাকে 8 রানে ফিরিয়ে ক্যারিয়ারে 1000 উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। এরপর লঙ্কান ব্যাটসম্যানদের একাই চেপে ধরেন মেহেদি মিরাজ। তার বোলিং ঘূর্ণিতে একে একে সাজঘরে ফেরেন কুশল পেরেরা, ধনঞ্জয় ডিসিলভা ও ওয়াসিন বান্দারা। এরপর 14 রানে সানাকাকে ফেরান সাইফুদ্দিন। টাইগার শিবিরে ভীতি জাগিয়ে ব্যাট করতে থাকা হাসারাঙ্গা পরিণত হন সাইফুদ্দিনের দ্বিতীয় শিকারে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে 74 রান। চোট পেয়ে মাঠ ছাড়া মুস্তাফিজ ফিরেই তুলে নেন ইসুরু উদানার উইকেট। আর 5 রান করে চামিরা মুস্তাফিজের তৃতীয় শিকারে পরিণত হলে 24 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। 33 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। আর্চারি বিশ্বকাপ স্টেজ 2 এর রিকার্ভ মিশ্র ইভেন্টে রৌপ্য জিতেছে বাংলাদেশ। আসলে ফাইনালে র্যাঙ্কিংয়ের 2-এ থাকা নেদারল্যান্ডসের কাছে 5-1 ব্যবধানে হেরে হয়েছে লাল সবুজের দল। সুইজারল্যান্ডের সুজানে বাংলাদেশের হয়ে এই ইভেন্টে অংশ নেয় রোমান সানা ও দিয়া সিদ্দিকি। তাদের হারিয়ে ডাচদের পক্ষে স্বর্ণ জিতে নেন গ্যাব্রিয়েলা স্কোলেসার ও জেফ ফন ডেনবার্গ। পুরো আসরে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন রোমান দিয়া জুটি। প্রথম রাউন্ডের ইরানকে 5-3 সেটে হারায় তারা। দ্বিতীয় রাউন্ডে জার্মানির বিরুদ্ধে
5-1 ব্যবধানে জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর শেষ 8-এর লড়াইয়ে স্পেনকে 5-4 সেটে বিদায় করেন বাংলাদেশের 2 আর্চার। আর সেমিফাইনালে কানাডার বিপক্ষে 5-3 সেটে জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ করব টিউলিপ উৎসবের খবর জানিয়ে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বসেছে বার্ষিক টিউলিপ ফুলের মেলা। সারি সারি ফুটে থাকা টিউলিপ যেন নিজেই এক উৎসবের বার্তা। বসন্ত আসার আগেই এই উৎসবের 2 লাখ রঙিন টিউলিপ দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে। রাশিয়ার কিয়েভ সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে টিউলিপ ফুলের মেলা। দ্বিতীয়বারের মতো এই আয়োজনে সামিল হয়েছে হাজার দর্শনার্থী। শত শত ফুলের মেলায় এমন আয়োজনে মুগ্ধ সবাই। রয়েছে 15 প্রজাতির বিরল ফুল। প্রতি বছর উৎসবের সময় একটি ধ্রুপদী সঙ্গীত কনসার্ট এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন অনুষ্ঠিত হয়। চলতি বছর সমসাময়িক শিল্পীদের তাদের শিল্প প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয় রাশিয়ার সংস্কৃতি প্রচারের জন্য। করোনার মধ্যে অনেক দর্শনার্থী জড়ো হন টিউলিপের শোভা দেখার জন্য। চলবে 30 মে পর্যন্ত টিউলিপ উৎসবটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল এখনকার নিউজ 24 সকালের সংবাদে। সাথে থাকা সবাইকে ধন্যবাদ।